এরা হচ্ছে সবাই উগ্রবাদী যে জঙ্গি গোষ্ঠী, যারা মূলত সবাই প্রো পাকিস্তানি। এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত যখন আমাদের সহযোগিতা করছিল, তখন এই যে আজকে যে উগ্রবাদী দেখছেন, এদের বাপদাদারা রাজাকার হিসেবে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাঙালিকে নিধন করছিল, বাঙালি নারীদের ধর্ষণ করছিল। কাজে এই যে রাজাকার, আলবদর, আল শামস, এই যে যারা কোলাবরেটর পাকিস্তানি আর্মি, তাদেরই তো এরা বংশধর। কাজে এরা হচ্ছে ইসলামিক যে যে র্যাডিক্যাল ইসলামিস্ট যাদেরকে আমরা বলি, উগ্রপন্থী জঙ্গি, এরাই হয়ে গিয়েছিল বা এখনো আছে ইউনূসের ক্ষমতার উৎস। এদেরকে এইভাবে ব্যবহার করতে করতে আজকে বাংলাদেশ এই জায়গায় এসে পড়েছে। ইউনূস প্রশ্ন কিন্তু মোহাম্মদ আরাফাত আপনার কাছে, এই যে আপনি বলছেন 75 সালে 15ই আগস্ট থেকে বারবার যে শক্তিগুলোর বিরুদ্ধে লড়ে আপনারা স্বাধীন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই শক্তিগুলোই বারবার মাথাচাড়া দিয়েছে এবং একবার নয় বারে বারে। সর্বশেষ মাথাচাড়া দেওয়াটা সব থেকে দুর্ভাগ্যজনকভাবে, সব থেকে ক্ষতিকরভাবে। সেখানে আমি জিজ্ঞাসা করব, আওয়ামী লীগের যে দীর্ঘ শাসন বাংলাদেশে একটা সময়, তাতে কি কোথাও হেফাজতে ইসলামের মতো শক্তির সঙ্গে আপনাদের যে আপোষ, সেই আপোষটা দায়ী বলে মনে করেন? যখন ব্লগার খুন হয়েছে আপনাদের আমলে, আপনারা তো একদম শিকড় থেকে এই সমস্যাটাকে উপড়ে ফেলার চেষ্টা করেননি? আচ্ছা, না, এইখানে আমি এটাকে আমি একটু অন্যভাবে বলবো। আমরা কিন্তু কখনোই উগ্রবাদী কোনো শক্তির সাথে আপোষ করিনি বা অপশক্তির সাথে আমরা কখনোই করিনি। বাংলাদেশের প্রাক্তন তথ্যমন্ত্রী আরাফাত আমার সঙ্গে রয়েছেন। আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের TV9 বাংলার তরফ থেকে। এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, আমরা সবাই জানি, গোটা বিশ্ব জানে এই মুহূর্তে, তার জন্য প্রাথমিকভাবে বাংলাদেশের তথ্যমন্ত্রী হিসেবে বিশেষ করে সংবাদ মাধ্যমের উপর এই যে আক্রমণ, সেটাকে, তার জন্য আপনি কাকে দায়ী করবেন বা কাদের দায়ী করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটি বললেন, বাংলাদেশের শেখ হাসিনার ক্যাবিনেটের তথ্যমন্ত্রী হিসেবে আমি আসলে এই আক্রমণকে প্রচন্ডভাবে, নেক্কারজনক আক্রমণকে প্রচন্ডভাবে ডিনাউন্স করি। এবং আমি মনে করি এই আক্রমণ আসলে ধারাবাহিকভাবে ইউনূস ক্ষমতা দখল করার পর থেকে যে আক্রমণগুলি হয়েছে বিভিন্ন পর্যায়ে, তারই একটি অংশ। এটি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনারা দেখেছেন যে ইউনূস ক্ষমতা দখল করার পর থেকে এই যে উগ্রবাদী যে গোষ্ঠী, এই যে পাকিস্তানপন্থী উগ্রবাদী গোষ্ঠীকে সে যেভাবে যত জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে, তাদের জন্য যেভাবে একটা সেফ হেভেন ক্রিয়েট করেছে বাংলাদেশে, তার ফলে তারা পুরো বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপটাকে দখল করে নিয়েছে। এবং এরা কিন্তু মোটেও ডেমোক্রেসি বলেন, মত প্রকাশের স্বাধীনতা বলেন, আইনের শাসন বলেন, এগুলোতে বিশ্বাস করে না। প্রচন্ড অসহিষ্ণু এবং ইনটলারেন্ট একটা গ্রুপ। এবং তারা মনে করে তারা যা বিশ্বাস করে সেটাই সকলের উপরে চাপিয়ে দেবে, এবং যেখানে তাদের সাথে মতের বিরোধ হয় তারা সেখানে ধ্বংসযজ্ঞ চালায়। তারা প্রথমে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসাবাড়ি আক্রমণ করেছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের হত্যা করেছে, বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এবং আপনি জানেন, গাজীপুরে একটি টায়ারের ফ্যাক্টরি ছিল যেখানে তারা আগুন লাগিয়ে দিয়েছিল এবং 200 জন শ্রমিক আটকা পড়েছিল, তারা সবাই মারা যায়। একটির পর একটি সব ঘটনা ঘটে। 32 নম্বর তারা আক্রমণ করেছে, বুলডোজার দিয়ে এনে ধ্বংস করে দিয়েছে। এবং ইউনূস এগুলো বসে বসে দেখেছে। এক তো এগুলো আটকায়নি, দ্বিতীয় যারা এই ঘটনাগুলো ঘটেছে তাদেরকে বিচার আওতায় আনেনি। সেটা কেন আপনার কি মনে হয় মোহাম্মদ আরাফাত? এই মোহাম্মদ ইউনূসের পিছনে কি মার্কিন ডিপ স্টেট বা পাকিস্তানের কোনো মদত রয়েছে, প্রত্যক্ষ মদত? আমি এখানে আসছি। সো সেই কাজগুলি করতে করতে এখন দ্বিতীয় ফেজে এসে তারা এই ডেইলি স্টার, প্রথম আলো, এই ধরনের, বা নুরুল কবিরের মতন একজন সাংবাদিক, যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের মানে ক্রিটিক ছিল, আমার সাথেও বিভিন্ন টক শোতে প্রোগ্রামে সে সমালোচক হিসেবেই আমরা দেখেছি তাকেও আক্রমণ করেছে। কিন্তু কাজে এরা আসলে বুঝতে পারছে না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, এই যে এই জঙ্গিদেরকে শেখ হাসিনা খুব শক্তভাবে দমন করে রেখেছিলেন। এদেরকে ছেড়ে দিলে, আনলিশ করলে বাংলাদেশে কি হতে পারে তাই হচ্ছে। কারণ যারা নিজেরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না, তাদেরকে আপনি কি আইনের শাসন এবং ডেমোক্রেসি দিবেন? এবং যে কারণে দেখেন নারীরা আজকে আক্রান্ত হচ্ছে। এবং ইউনূসের বিষয়টি যেটি আপনি বললেন, ইউনূস মূলত এই গ্রুপের কাছ থেকে তার ক্ষমতার যে উৎস, তাদেরকে ব্যবহার করেই কিন্তু এতদিন টিকে ছিল। তাদেরকে দিয়ে মব তৈরি করে, সুপ্রিম কোর্ট আক্রমণ করে, বিচারপতিদের পদত্যাগ করিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি আক্রমণ করিয়েছে, এবং বিভিন্ন
সাংবাদিকরা বিভিন্ন পর্যায়ে যখন ইউনূস সরকারের সমালোচনা করেছে, তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, গণমাধ্যমগুলোতে গিয়ে তারা মব তৈরি করে তাদেরকে আক্রান্ত করেছে, এবং ইউনূস এদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি, বরং যারা আক্রান্ত হয়েছে তাদের বিপক্ষে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়েছে। আজকে এই ডেইলি স্টার প্রথম আলো এই পর্যায়ে এসে তাহলে আক্রান্ত কি হয়ে ধরে গেল। নেব তো এদেরকে আমি এই দেখছি মুহূর্তে যে রাস্তায় নামানোর পিছনে ইউনূস তার পরিকল্পনাটা কি নির্বাচন বানচাল করা? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ইউনূসেরই তো এরা লোক, এরা হচ্ছে ইউনূসের হ্যান্ডম্যান, এবং এরা হচ্ছে সবাই উগ্রবাদী যে জঙ্গি গোষ্ঠী, যারা মূলত সবাই প্রো পাকিস্তানি। এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত যখন আমাদের সহযোগিতা করছিল, তখন এই যে আজকে যে উগ্রবাদী দেখছেন, এদের বাপদাদারা রাজাকার হিসেবে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাঙালিকে নিধন করছিল, বাঙালি নারীদের ধর্ষণ করছিল। কাজে এই যে রাজাকার, আলবদর, আল শামস, এই যে যারা কোলাবরেটর পাকিস্তানি আর্মি, তাদেরই তো এরা বংশধর। কাজে এরা হচ্ছে ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যাদেরকে আমরা বলি, উগ্রপন্থী জঙ্গি, এরাই হয়ে গিয়েছিল বা এখনো আছে ইউনূসের ক্ষমতার উৎস। এদেরকে এইভাবে ব্যবহার করতে করতে আজকে বাংলাদেশ এই জায়গায় এসে পড়েছে। ইউনূস কিন্তু মোহাম্মদ আরাফাত আপনার কাছে এই যে আপনি বলছেন 75 সালে 15ই আগস্ট থেকে বারবার যে শক্তিগুলোর বিরুদ্ধে লড়ে আপনারা স্বাধীন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই শক্তিগুলোই বারবার মাথাচাড়া দিয়েছে, এবং একবার নয় বারে বারে। সর্বশেষ মাথাচাড়া দেওয়াটা সব থেকে দুর্ভাগ্যজনকভাবে, সব থেকে ক্ষতিকর ভাবে। সেখানে আমি জিজ্ঞাসা করব, আওয়ামী লীগের যে দীর্ঘ শাসন বাংলাদেশে একটা সময়, তাতে কি কোথাও হেফাজতে ইসলামের মতো শক্তির সঙ্গে আপনাদের যে আপোষ, সেই আপোষটা দায়ী বলে মনে করেন? যখন ব্লগার খুন হয়েছে আপনাদের আমলে, আপনারা তো একদম শিকড় থেকে এই সমস্যাটাকে উপড়ে ফেলার চেষ্টা করেননি? আচ্ছা, না, এখানে আমি এটাকে আমি একটু অন্যভাবে বলবো। আমরা কিন্তু কখনোই উগ্রবাদী কোনো শক্তির সাথে আপোষ করিনি, বা অপশক্তির সাথে আমরা কখনোই করিনি। আপনাকে বিষয়টা যেটা বুঝতে হবে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যক মাদ্রাসা ভিত্তিক কমিউনিটি আছে। এখন এই মাদ্রাসা ভিত্তিক কমিউনিটি যারা, তাদেরকে আপনি কি করবেন? আপনি উপরে ফেলবেন কি করে? এটা তো একটা ইকোনমিক রিয়ালিটি বাংলাদেশের, শত শত বছর ধরে এগুলো তৈরি হয়েছে, এবং তারা বিভিন্ন মানুষের দানের উপরে ভিত্তি করে চলে। এবং বাংলাদেশের গ্রামে গঞ্জের একসময় যেটি ছিল, খুব সাধারণ দরিদ্র পরিবারের সন্তানদেরকে ওখানে পাঠিয়ে দিত, কারণ ওখানে থাকার একটা জায়গা হতো, তারা একটা শিক্ষার ব্যবস্থা পেত, তারা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা পেত, এবং তারা কিন্তু ওই অর্থনৈতিক যে বাস্তবতার মধ্যে গড়ে উঠেছে। এবং এগুলো তো আপনি উপরে শিক্ষার ফেলে নামে দিতে যে পারবেন না। কুশিক্ষা চলেছে দীর্ঘদিন ধরে, জঙ্গিদের সেটাই মগজ বলছি। ধরাই চলেছে, তারই তো ফল ভোগ করছেন আপনারা এবং সেখানেই- বাংলাদেশের মানুষ এখন। এক্স্যাক্টলি সেখানে আওয়ামী লীগ সরকার যেটি করার চেষ্টা করেছিল, মূলধারার যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছিল, যে কারণে আমরা বছরের শুরুতে বিনামূল্যে বই দেয়া বা একটা মিড ডে মিলের ব্যবস্থা করা, এই ধরনের আমরা কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শত বছর ধরে, 200-300 বছর ধরে যে বিষয়টা তৈরি হয়ে গেছে, সেটা 10-15 বছরে আপনি এটার একটা বিকল্প তৈরি করে ফেলা যায় না কিন্তু। আর ইসলামিক র্যাডিক্যালস যারা, তারা তো সবসময় ভিতরে ভিতরে এই ধরনের তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে। তো আপনার সেখানে কাছে আমরা আপাতত যেটা আমার- আপোষ করি না। আপনার কাছে আপাতত আমার শেষ প্রশ্ন মোহাম্মদ আরাফাত, এই গোটা গন্ডগোলটার পিছনে এই যে হাদি বলে যার খুনের ঘটনা এবং তাতে ভারতকে জড়ানোর চেষ্টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে একটা নির্বাচন ঘোষণা হয়েছে, ভারত দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে, এটাই দেখতে চায়। আমরা প্রতিবেশী দেশ হিসেবে এটুকুই আমাদের কাম্য, এর বাড়তি কোনো আশা ভরসা বা আকাঙ্ক্ষার জায়গা আমাদের নেই, কোনো হতাশার জায়গাও নেই। তা সত্ত্বেও হাদি খুনের পেছনে বারবার ভারতকে সামনে নিয়ে আসা, ভারতের হাই কমিশনকে টার্গেট করা, ভারতের নামে মিথ্যে অপপ্রচার চালানো, নির্বাচন ঘোষণার পরে বিশেষ করে এই প্রচারটা এবং সেই প্রচারকে কেন্দ্র করে হিংসার, আপনি কোনো নির্দিষ্ট কারণ দেখছেন? যে এটা একটি চমৎকার প্রশ্ন করেছেন। দেখুন, আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভারতের কেন্দ্রীয় কোন নেতার সাথে যখন কথা হয়েছে বা ক্যাবিনেটের কারোর সাথে কথা হয়, আমি সবসময় একটা জিনিস দেখেছি, আগেও এবং এখনো, যে সবসময় তারা যেটা মনে করে এবং আমরাও যেটা মনে করি, যে ভারত এবং বাংলাদেশ দুটি পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বন্ধুত্বের একটি সম্পর্ক থাকবে, কোঅপারেশন কোলাবোরেশন সম্পর্ক থাকবে, এবং দুটি দেশই শান্তিপূর্ণভাবে একটা ডেমোক্রেটিক প্রসেসে উন্নয়নের ধারায় এগিয়ে যাবে। বাংলাদেশ যদি উন্নত বাংলাদেশ হয়, এটা ভারতের জন্য ভালো। ভারতে যদি পিস অ্যান্ড স্টেবিলিটি থাকে, উন্নয়ন থাকে, এটা বাংলাদেশের জন্য ভালো। এটা একটা ইতিবাচক দিক থেকে আমরা এটা চিন্তা করি, এবং সেটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু যে এলিমেন্টটা আজকে বাংলাদেশে উগ্রবাদের জন্ম দিয়েছে, তারা তো আসলে প্রো পাকিস্তানি এলিমেন্ট।
এরা একটা ডিফারেন্ট লেন্সে বাংলাদেশ ভারতের সম্পর্ক দেখে। সেটা হচ্ছে পাকিস্তানের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, যারা ভারতকে মানে ফ্রম দ্য ভেরি অনসেট তারা চিন্তা করে এটা একটা শত্রু রাষ্ট্র, কাজে ভারত বিরোধিতাই এদের মূল পুঁজি, মূলধন, যেটাকে তারা বিনিয়োগ করে তাদের অপরাজনীতির অংশ হিসেবে মানুষকে ইনস্টিগেট করে, এবং এই ধর্মীয় উগ্রবাদী অংশকে তারা এক্সাইটেড করে। সো এই যে অপরাজনীতি বা অপশক্তি, সেইটার কারণে এই ঘটনাগুলি ঘটছে। এখন আপনি দেখেন, হাদি যে ছেলেটা, সে বাংলাদেশের একটা ছেলে, তাকে যে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে সেও বাংলাদেশের সিটিজেন। ঘটনাটা বাংলাদেশের ভিতরে ঘটেছে, এবং ইউনূস সরকারের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছেন যে সাসপেক্ট সে ভারতে ঢুকে গেছে? তার কাছে কিন্তু এরকম কোনো প্রমাণ নেই, এবং অফিসিয়ালি কিন্তু বলেওনি। তাহলে ভারত তো এখানে কোনো ইনভলভই না। আপনি তারপরও ভারতের হাই কমিশনারকে ডেকেছেন, ডেকে তাকে বলছেন, কি বলছেন, যে যদি ভারতে যেয়ে থাকে তাহলে সহযোগিতা করতে। তো আপনার নিজের ল এনফোর্সমেন্ট কি করছে? আপনার দেশের ঘটনা, যে ভিকটিম সে আপনার দেশের, যে পারপেট্রেটর আপনার দেশের, সবকিছু আপনার দেশের। ভারত তো একটা নেইবারিং কান্ট্রি, ভারতের এখানে ইনভলভমেন্ট কি করে হলো? কিন্তু তারা এটা ইন্টেনশনালি ভারতের এগেইনস্ট এই সেন্টিমেন্টটা বিল্ড আপ করেছে গত কিছুদিন ধরে। কারণ এটাই তারা বিল্ড আপ করছে কেন? Because they want to utilize it, capitalize this against, and to create that anti-Indian sentiment, এই যে উগ্রবাদকে তারা আরো উস্কে দেওয়ার জন্য। এটা হচ্ছে তাদের পলিটিক্যাল চালাকি। এদেরকে আমি শক্তি বলি না, বলি অপশক্তি। এদের রাজনীতিকে আমি রাজনীতি বলি না, বলি অপরাজনীতি। বেশ, অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য। বাংলাদেশের প্রাক্তন